৭৫ বছর পেরোল বাংলাদেশ আওয়ামী লীগ। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে সাজ রব। সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার চ্যালেঞ্জ নেয়ার ঘোষণা। আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বহির্বিশ্বে যেভাবে পরিচিতি করছে, একটা মডেল হয়ে দাঁড়ায়। উন্নয়নের রোড মডেল একটি সংগঠন, এজন্যই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা পা দিয়েছি। কলঙ্ক যেন এই দলকে কলুষিত করতে না পারে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা, সেটা আমরা একদম, আমি মনে করি এখন আমরা বাস্তবেই এবং দেখছি। সাফল্যকে ধারণ করে আওয়ামী লীগ বর্তমানের সংকট মোকাবেলা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে সভাপতির শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাইলেন মির্জা ফখরুল। বললেন, তিস্তা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের, ভারতের সেবাদাসে পরিণত হওয়ার অভিযোগ। ছেলের ছাগল কাণ্ডের পর এনবিআর থেকে সরিয়ে দেওয়া হলো মতিউর রহমানকে। অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত। দ্বিতীয় দফায় নির্ধারিত দিনেও দুদকে জবাব দিতে আসেননি বেনজির। নদ নদীর পানি কমতে শুরু করায় বাড়ি ফিরছেন সিলেট অঞ্চলের বানভাসী মানুষ। বিধ্বস্ত বাড়িঘরে স্মৃতির খোঁজ। সুনামগঞ্জেও বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। মাথা গোজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা। ইতালি দূতাবাসে মাসের পর মাস আটকা ২০,০০০ বাংলাদেশের পাসপোর্ট। বন্ধ হতে পারে দেশটিতে শ্রমবাজার। ২০% ওয়ার্ক পারমিটই নকল, বলছেন রাষ্ট্রদূত। পঁচাত্তর বছর পেরোল দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সাজ রব রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় যোগ দিতে দলে দলে আসছে নেতাকর্মীরা। তারা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার চ্যালেঞ্জ নেয়ার ঘোষণা দিয়েছেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের মিশেলে বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রামের পথ চলার ৭৫ বছর। মূল আয়োজন বিকেল ৩টায়, অথচ সকাল থেকেই যেন ঢল নেমেছে নেতাকর্মীর। উৎসবের উচ্ছ্বাসে সরগরম সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ। ঢোল বাদ্য বাজনার তালে তালে ঢাকার সব ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীর গন্তব্য সমাবেশস্থল। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার পোস্টার নিয়ে ছুটে এসেছেন সোহরাওয়ার্দীতে। বিকেলে প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন দিক নির্দেশনা থাকবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। উন্নয়নের রূপকার হিসেবে শেখ হাসিনা কাজ করতেছে, আগামীতে আরো অনেক উন্নত হবে আমাদের দেশ। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা আপনি বাংলাদেশের কোনো দলের দেখাতে পারবেন না। প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। পদ্মা সেতু থেকে শুরু করে আমাদের কক্সবাজার ট্রেন লাইন, যা অবিশ্বাস্য ছিল, সেগুলো আজকে স্বপ্নে বাস্তবায়ন হয়েছে। কোনো কলঙ্ক যেন এই দলকে কলুষিত করতে না পারে, সেটা সবসময় আমাদের মহান স্রষ্টার কাছে প্রার্থনা। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে, ইতিহাসের সঙ্গে এবং স্বাধীন বাংলা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। টানা চতুর্থবার ক্ষমতার আসনে আওয়ামী লীগ। একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন, বিশ্ব দরবারে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প জানান দিচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়েছেন বিদেশি অতিথিরাও। বাংলাদেশ will achieve its subjected and also the vision 2041 and 2060. Hope you all the best. I participate in this event with great pleasure. ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে যে কোনো সংকটে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আগামীতে সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং সানবীর রুপল। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে।
রাজনৈতিক দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রামের অর্জনের ক্ষেত্রে এবং যে বাংলাদেশের স্বাধীন জাতি রাষ্ট্র জন্ম দেওয়ার ক্ষেত্রে যে দলটি নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে কিন্তু বেশ সাজভাবেই দলটি তার এই যে মাহেন্দ্রক্ষণ সেটি কিন্তু যে উদযাপন করতে যাচ্ছে এবং সেটির উদযাপনের যে নানা আনুষ্ঠানিকতার মধ্যে একটি হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আলোচনা সভা। আমরা সাধারণত যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে আলোচনা সভাগুলো আয়োজন করা হয়ে থাকে সাধারণত মানে ইনডোর আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর যেই তাৎপর্য সেটিকে বিবেচনায় রেখে দলটি কিন্তু যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যে আলোচনা সভার আয়োজন করেছে এবং এখান থেকে অল্প কিছুক্ষণ পরে যে আলোচনা সভার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতার যে কথাটি যদি আপনাকে জানাতে চাই যে সেখানে কিন্তু যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং যে পায়রা ও বেলুন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু যে এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপরে কিন্তু যে আলোচনা সভার আয়োজন করা হবে বা আলোচনা সভা শুরু হবে এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখবেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু যে দলটির কেন্দ্রীয় নেতারা আসার পাশাপাশি কিন্তু যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানকার প্রতিনিধিরাও কিন্তু যে এখানে আসতে শুরু করছেন। বিশেষ করে আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই দলটির অন্যতম যে প্রধান রাজনৈতিক যে শরিক রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ যে অন্য যে রাজনৈতিক দলের বা সমমনা যে রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু যে এখানে এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন দেশের যে কূটনীতিকরা তারাও কিন্তু যে এই অনুষ্ঠানস্থলে এর মধ্যে এসেছেন। তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে গৌরবময় পথ চলা সেই পথ চলার জায়গা থেকে যে বিদেশি যে কূটনীতিকরা তারাও কিন্তু যে অভিনন্দন জানিয়েছেন দলটিকে এবং যে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেটি প্রত্যাশা করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই গৌরবময় পথ চলা সেটিকে আসলে যে ধারাবাহিকতায় দলটি আরও সামনে এগিয়ে যাবে এবং যে জনগণের যে অধিকার সংগ্রামের ক্ষেত্রে এবং যে জনগণের যে প্রাপ্যতা রয়েছে সেটি নিশ্চিত করার ক্ষেত্রে দলটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা একটু জনসভাস্থলের বাইরের খবরাখবর জানার চেষ্টা করবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সানবীর রূপল, যুক্ত হচ্ছে রূপলের সঙ্গে। রূপল, সমাবেশস্থলের বাইরের এই মুহূর্তের যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে সেটি একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবলি যেটি উদযাপনের জন্য নেতাকর্মীরা উজ্জীবিত, উচ্ছ্বাসিত এবং আনন্দমুখর পরিবেশ নিয়েই তারা এই আলোচনা সভায় যোগ দিতে তারা এখন মূল প্রবেশ মুখের দ্বার প্রান্তে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে টিএসসির এই গেটটি যেখানে জনসাধারণের জন্য প্রবেশ জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে সেখানে ব্যানার, ফেস্টুন, লাল নীল হলুদ টুপি, টি শার্ট পরিহিত নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন এখানে ঢোকার জন্য। এর মধ্যে সমাবেশস্থলে যে মিছিলগুলো এসেছে খণ্ড খণ্ড সেগুলো প্রবেশ করেছে এবং এটি এখন শাহবাগের দিক থেকে মিছিল আসছে নীলক্ষেতের দিক থেকে মিছিল আসছে শিশু একাডেমির এই দিক থেকে, অর্থাৎ চতুর্মুখী একটি মিছিল। সেই চতুর্মুখী মিছিল কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে এই অপরাজেয় বাংলার সামনে এবং এখান থেকে তারা টিএসসির গেট হয়ে সেখান থেকে তারা প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী তারা অনাড়ম্বরভাবে পালন করছেন এবং সকাল থেকে দেখেছি যে ঢাকার যে 20টি সংসদীয় আসন আছে এছাড়াও ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলে দলে বিভিন্ন জায়গা থেকে যোগ দিতে যাচ্ছেন এই সমাবেশস্থলে। বিকেলে প্রধানমন্ত্রী তিনি এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি তিনি বক্তব্য রাখবেন। তার এই বক্তব্য রাখার মধ্য থেকে আজকের এই সমাবেশস্থলের পূর্ণতা পাবে এবং সেজন্য অপেক্ষা করছেন এই হাজারো নেতাকর্মী। তারা দেখতে পাচ্ছেন যে মিছিল স্লোগানে মুখর করে রেখেছে পুরো এলাকাটি এবং এই উৎসব মুখর পরিবেশটি তারা জানান দিতে চাইছে ঐক্য
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের এবং টানা চতুর্থ দফার যে ক্ষমতা, সেই ক্ষমতায় বাংলাদেশ আরও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বে। এবং অতীতের সংকট সমৃদ্ধির পথে বাংলাদেশ যেমন দেশের পাশে এসে দাঁড়িয়েছে, তেমনি সামনের দিনগুলোতেও দেশের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা কিন্তু রাখছেন এখানকার আশা নেতাকর্মীরা। এবং এই মুহূর্তে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা তীব্র গরম উপেক্ষা করে অপেক্ষা, এবং তারা চাইছেন যে আগামীতেও বাংলাদেশের সমৃদ্ধির পথে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ, এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ, সেটি আরও এগিয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল টিএসসি গেট থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি জয়ন্তী উদযাপনে। এর আগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ। জুন ৭.৫ দশকে পা রাখল বাংলাদেশ আওয়ামী লীগ। ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইতে পারা দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা আজ এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির শপথ কি, কেমন প্রশ্নের উত্তরে কাদের জানান, স্বাধীনতাকে সুসংহত করা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের আগামীর শপথ। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ থেকে ৭১-এর চেতনা নষ্টের পায়তারা করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সত্য ইতিহাস এবং স্বাধীনতার চেতনা সমাজে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি নেত্রীকে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, দিল্লির সেবাদাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। বারবার এই কথা বলার পরেও বিভিন্নভাবে আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম
চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নয়াদিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণে তিস্তা চুক্তি হয়নি। সফরে বাংলাদেশ নয় ভারতই লাভবান হয়েছে বলেও দাবি তার। আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে, পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি চলছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে সেই আইনে তার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে কারাগারে রাখা হয়নি। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনের হার্টে পেসমেকার বসানো হবে। আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দিব না। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা সহ অভিন্ন 54টি নদী নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, তিস্তা নিয়ে চীন বিষয়ক আলোচনা হয়নি। ভারতের কারিগরি দল আসার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন মন্ত্রী। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যদি দুটি দেশকে উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম। তিস্তা নদী নিয়ে চায়না বিষয়ে কোনো আলোচনা হয়। তিস্তা তো একটা বড় প্রকল্প, সেটার জন্য তো কারিগরি দল আসতেই হবে। কারিগরি দল আসা মানে তো এটি খুবই ইতিবাচক। তিস্তা পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে এবার মহাপরিকল্পনার দিকে এগোচ্ছে ভারত। শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এমন বার্তাই দিলেন নরেন্দ্র মোদী। গবেষকরা বলছেন, পানি বন্টন চুক্তির বিকল্প কখনোই মহাপরিকল্পনা হতে পারে না। তাদের মতে, পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের যে একতরফা নীতি রয়েছে তা থেকে সরে আসতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল। অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ। খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যার বিরূপ প্রভাব ভাটির দেশে পড়ে। অথচ 2011 সালের পর থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। এমনকি নিয়ম না মেনে পানি সরাতে গত বছর উজানে আরও 2টি খাল খননের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির। কিন্তু শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, পানি বন্টন চুক্তি নয়, তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল। আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহা পরিকল্পনা কোনো কাজে আসবে না। 2011 সালের পর 2024 সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে, কিন্তু সেই আশা যে খুব মধুর আশা জাগিয়ে তুলছে এটা আমরা মনে করি না। অধিকার কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে। ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শুধু সমালোচনার ঝড়ই নয়, আলোচিত কোরবানির ছাগল এবার থাবা বসিয়েছে রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের পদে। এনবিআর এর পদ থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপি থেকে এই আদেশ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। শুধু ওএসডি নয়, আলোচিত এই কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার দাবিও অনেকের। জল গড়িয়ে চলে, উপর থেকে নামে নিচের দিকে, এই তো স্বাভাবিক। তবে সামান্য একটু জলের গন্তব্য যে এত দূর হবে তা কে জানত? দেশ জুড়ে আলোচিত ছাগলকাণ্ড যেন তারই উজ্জ্বল এক দৃষ্টান্ত। সম্পূর্ণ সাদামাটা স্বাভাবিক একটি বিষয়, কোরবানির জন্য ছাগল কেনা। তবে কাল হলো ছাগলের দাম আর ছাগল কেনার ভিডিও প্রকাশ। বিষয়টি এখন আর কারোই অজানা নয়, দেশ জুড়ে সব থেকে আলোচিত আর সমালোচিত ঘটনা। ছাগলকাণ্ড নামক গল্পের কোনো দৃশ্যে না থেকেও ট্র্যাজেডির শিকার হতে হয় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে। ইফাত নামের এক তরুণ কোরবানির জন্য ছাগল কেনেন 15 লাখ টাকায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই খুঁজতে থাকেন এত টাকার উৎস কি। তখনই সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নাম, যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেও অস্বীকার করেন মতিউর। আলোচিত সেই ঘটনার পর সরকারের উচ্চমহল অনেকটা নিশ্চুপ থাকলেও এবার আর শেষ রক্ষা হলো না মতিউরের। এনবিআর এর পদ থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপি থেকে এই আদেশ দেয়া হয়। মতিউর রহমানের ছেলে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকায় গরু কিনেন বলে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। মতিউর রহমান সোনালী ব্যাংকের পরিচালক পদেও আছেন। 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য তাকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে ছাগলকাণ্ডের পর এসব পদও খোয়াতে বসেছেন মতিউর। এটা যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। 1994 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া মতিউর রহমান পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সিলেট সুনামগঞ্জে বানের পানিতে ডুবেছে ঘরের সবই। কোনো রকমে মাথা গোজার ঠাঁই হয়েছিল আশ্রয় কেন্দ্রে। পানি কমার পর নিজের আবাসে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদর্শ গুচ্ছগ্রামে। এই গুচ্ছগ্রামে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গায় মাথা সমান পানি ছিল, মাথার উপর দিয়ে পানি যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে পানি কিন্তু অনেক নেমে গিয়েছে। ধলাই নদীর পানি, ভারত থেকে যেই নদীটি নেমে গেছে, ধলাই নদী এই এলাকা দিয়ে চলে গেছে। সেই ধলাই নদীর পানি নেমে যাওয়ার কারণে এই এলাকার ক্ষত বিক্ষত যে অবস্থা, সেই অবস্থা বেড়ে এসছে। এখানকার প্রাকৃতিক বিপর্যয়ে কতটুকু বিধ্বস্ত এই গ্রামটি তাই বোঝা যাচ্ছে। এই যে 6টি ইউনিয়ন আছে কোম্পানিগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে সবচাইতে বিধ্বস্ত ইউনিয়ন হচ্ছে গিয়ে এই পশ্চিম ইসলামপুর ইউনিয়ন। এই 6টি ইউনিয়নের মধ্যে প্রায় 83টি, সরকারি হিসেবে 83টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এলাকার প্রায় লক্ষাধিক মানুষ, এই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছিল। এই আমি যেই আদর্শ গুচ্ছগ্রামে আছি, এই গুচ্ছগ্রামে 210টি পরিবার রয়েছে এবং 210টি পরিবার এখন ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র থেকে নেমে আসছে। নেমে আসার পরে তাদের যে ক্ষত বিক্ষত বাড়িঘর, সেই বাড়িঘরগুলো উঠছে এবং উঠে যেভাবে পারছে মেরামত করার
চিন্তা করছে, কিন্তু বাড়িঘরের যেই অবস্থা সেই অবস্থা যদি একটু দেখাতে চাচ্ছি। বাড়িঘরের যেই অবস্থা এখন আপাতত মেরামত করে থাকার মতন পরিবেশ পরিস্থিতি নেই। একটু দেখাতে চাচ্ছি যে এই মাটি তো সরেই গিয়েছে, তারপরে যে টিনগুলো ছিল, টিনের ছাউনি ছিল, টিনের বেড়া ছিল, সবগুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে এসে আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষজন এখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি, আজকে সকাল থেকেই আশ্রয় কেন্দ্রে মানুষজন আসা শুরু করেছে। 1643 জন শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল, কিন্তু অনেকে গিয়ে বিভিন্ন উঁচা জায়গা বা বাসা বাড়িতে কিংবা এই যে সমস্ত জায়গা একটু উঁচা রয়েছে সেই বাসার পাটাতন করে, টিনের চালের পাশে পাটাতন করে সেখানে অবস্থান করেছে। সব কিছু মিলে বলা যায় এই মুহূর্তে যদি বলি যে অবস্থার অনেকটা উন্নতি হচ্ছে, অনেকটা পরিবর্তন হচ্ছে। সিলেটের সুরমা নদীর পানি নেমে যাচ্ছে, কুশিয়ারের পানিও নেমে যাচ্ছে, যদিও 4টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে। মোটামুটি এই ছিল যে মাত্র এক সপ্তাহের বন্যায় যে কোম্পানিগঞ্জ সিলেটের যে 13টি উপজেলা বিধ্বস্ত হয়েছিল তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটের কোম্পানিগঞ্জে। অপ্রাতিষ্ঠানিক খাতে অসামান্য অবদান সত্ত্বেও দেশের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর রাখে না কেউই। পুঁজি সংকটে হয় না তাদের স্থায়ী দোকান, মেলে না ব্যাংক ঋণ সহ আর্থিক সহায়তা। এতে বছরের পর বছর পার হলেও আসে না ব্যবসার উন্নতি। সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যবসায়ীদের উপেক্ষা করে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। রাজধানীতে দীর্ঘ 27 বছর ধরে এভাবে পথে পথে ঘুরে পোশাক বিক্রি করছেন 65 বছর বয়সী এই ক্ষুদ্র ব্যবসায়ী। শুরুতে স্বপ্ন বুনেছিলেন স্বল্প পুঁজির এই ব্যবসায় একদিন বড় হবে, মিলবে অর্থনৈতিক মুক্তি। আমি বড় আশা করতে পারিও নাই আর যাইতে পারি। তার মতো চা পান বিক্রেতাও ভাবছেন বছর ঘুরলেই বোধহয় একটি দোকানের মালিক হবেন। চুরিমালা বিক্রেতা খালাও স্বপ্ন দেখেন একটি স্টেশনারি দোকানের মালিক হবার। যদি পুঁজি থাকতো তাহলে তো আমরা ঠিক আছে সহকারী করতাম না, তাহলে আমরা নির্দিষ্ট একটা দোকান নিতাম। এসব দোকানদারি করলে তো মনে করেন 20 টাকার পুঁজি লাগে। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব, দেশে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা প্রায় 1.5 কোটি। এইগুলো আমরা কেউ দৃষ্টিপাত করি না। আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে দানবীয় কায়দায়। এরা হাজার হাজার কোটি টাকার লোন দিতে পছন্দ করে, এরা ক্ষুদ্র ঋণ, অতি ক্ষুদ্র ঋণ দেওয়ার পছন্দ করে না। একটা সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান বা যে সমস্ত ব্যাংকগুলো আছে তারাও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসবে। অর্থনৈতিক মুক্তি লাভের আশায় অনেকটা নীরবে কাজ করে যান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকায় তাদের অবদানটি দেশের সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে আসে না, ফলে রাষ্ট্রীয়ভাবেও তাদের জন্য নেওয়া যায় না কোনো ধরনের পদক্ষেপ। এ অবস্থায় নিজের ভাগ্য বদলে নিজস্ব প্রচেষ্টাতেই সমবায় ব্যবস্থাকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণ অনুষ্ঠানের পর সেনাবাহিনীর রীতি অনুযায়ী ফুলেল গাড়িতে রশি টেনে বিদায় জানানো হয় শফিউদ্দিন আহমেদকে। গেল 3 বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান। পরে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এরপর বিদায়ী সেনাপ্রধান যান সেনাকুঞ্জে। সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে সরার দিতে নেতাকর্মীর ঢল। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের ঘোষণা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতির শ্রদ্ধা। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাইলেন মির্জা ফখরুল। বললেন, তিস্তা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের, ভারতের সেবাদাসে পরিণত হওয়ার অভিযোগ। এবং ছেলের ছাগলকাণ্ডের পর এনবিআর থেকে সরিয়ে দেওয়া হলো মতিউর রহমানকে। অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত। দ্বিতীয় দফায় নির্ধারিত দিনেও দুদকে জবাব দিতে আসেননি বেনজির। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।